আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বই থেকে ভাষা এই পর্যায়ের পঞ্চম তথা শেষ অধ্যায় শব্দার্থ তত্ত্ব সম্পর্কে আলোচনা করব আর তার সাথে শিখে নেব কিভাবে প্রুফ সংশোধন করতে হয়। এসো আমরা প্রথমে শব্দার্থ তত্ত্ব সম্পর্কে আলোচনা করি। শব্দার্থ তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জেনে নিতে হবে শব্দার্থ কী আর শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয়ই বা কী। শব্দার্থ তত্ত্বের একমাত্র আলোচ্য বিষয় মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ বা মানে এবং তার কার্যক্রিয়া। কার্যক্রিয়া মানে কীভাবে সেটা আমরা ব্যবহার করি। সাধারণত শব্দার্থ বলতে আমরা বুঝি তা হলো এক শব্দের সঙ্গে আরেক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক। মানে আমরা কোনো শব্দের অর্থ একটা শব্দেও বলতে পারি, আবার একাধিক শব্দেও বলতে পারি। তাহলে মূল শব্দের যা মানে, তাহলে সেই অর্থের সঙ্গে সেই মূল শব্দের সম্পর্কটাই হচ্ছে শব্দার্থ তত্ত্ব। অবশ্য ভাষাতত্ত্বে এবং শব্দার্থ তত্ত্বে একটি শব্দ কেবলমাত্র একটি অর্থ ছাড়া অন্য কোনো অর্থও ব্যবহৃত হতে পারে। শব্দার্থ তত্ত্বের বিভিন্ন শাখায় শব্দার্থ কথাটি বিভিন্ন ব্যবহার এবং তা বিশ্লেষণের নানা পদ্ধতি নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। তাহলে শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দার্থ কথাটির বিভিন্ন ব্যবহার এবং তার বিশ্লেষণ। আমরা কতগুলো বাক্য দেখি। মেঘ মানেই বৃষ্টি, পরীক্ষায় ভালো ফল মানেই বড় চাকরি, ঘনাদা মানেই দারুণ আড্ডা, জীবনের অর্থ কী, এসবের মানে কি। এই প্রত্যেকটা বাক্যেই দেখো হয় মানে নতুবা অর্থ এই শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রথম যে শব্দ বাক্য মেঘ মানেই বৃষ্টি, এখানে মানে কথাটির অর্থ হিসেবেই ব্যবহৃত হয়েছে, কিন্তু এর আসল ইঙ্গিত হচ্ছে একটা ইঙ্গিত বোঝাচ্ছে। মেঘ হচ্ছে ইঙ্গিত বৃষ্টির, তাহলে প্রথমে মানে শব্দটি ইঙ্গিত অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় যে বাক্য পরীক্ষায় ভালো ফল মানেই বড় চাকরি, এখানে মানেটি অর্থেই বোঝাচ্ছে, কিন্তু এইখানে যে অর্থ আসলে বোঝাচ্ছে সেটি হচ্ছে কার্যকারণ সম্পর্ক। ভালো ফল যদি কার্য হয় তাহলে তার যদি কারণ হয়, বড় চাকরি হচ্ছে তার ফল, তাহলে বড় চাকরি যদি কার্য হয় তার কারণ হচ্ছে ভালো ফল। তারপরে যে বাক্য ঘনাদা মানেই দারুণ আড্ডা, এখানে বোঝাচ্ছে একজনের ব্যক্তি বৈশিষ্ট্য, ঘনাদার ব্যক্তি বৈশিষ্ট্য। জীবনের অর্থ কী, এখানে একটা দার্শনিক চিন্তা বোঝাচ্ছে। এসবের মানে কি, এখানে কিন্তু সাধারণ বাক্য নয়, এখানে ক্রোধের একটা বহিঃপ্রকাশ এখানে আমরা দেখছি। তাহলে আমরা বুঝতে পারছি ওই একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। শব্দার্থ তত্ত্বে এ সবই আলোচ্য। পরিভাষাটি শব্দার্থ তত্ত্ব হলেও এর আলোচ্য বিষয় কেবলমাত্র শব্দার্থের আলোচনার মধ্যে সীমিত নয়। মানুষের ব্যবহৃত ভাষার ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো অর্থযুক্ত অংশই এই আলোচনার মধ্যে পড়ে। এবার আমরা দেখে নিই যে শব্দার্থের যে সংজ্ঞা এবং তার যে শ্রেণীবিভাগ, এই নিয়ে ভাষাতাত্ত্বিকদের মধ্যে বিভিন্ন মতামত আছে। প্রধানত আমরা শব্দার্থকে দুটি ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে সাধারণ অর্থ, আরেকটি হচ্ছে নিদর্শন। সাধারণ অর্থ কাকে বলি দেখি আমরা। অভিধানে আমরা যেভাবে অর্থকে পাই তা হচ্ছে প্রথম প্রকার, অর্থাৎ সাধারণ অর্থ। একে সাধারণভাবে অর্থ বলেই আমরা চিহ্নিত করি, যেমন আকাশ, গগন, অন্তরিক্ষ, বোম, শূন্য, বিড়াল, ইঁদুর শিকারে দক্ষ চতুষ্পদ প্রাণী, মার্জার। শব্দার্থ তত্ত্বে অর্থ বলতে প্রধানত আমরা এই অর্থেই বুঝি। এগুলোকে আমরা বলছি শব্দার্থের সাধারণ অর্থ, শব্দের সাধারণ অর্থ। শব্দার্থের আরও একটি প্রকার রয়েছে, সেটি হচ্ছে নির্দেশনা। এটি হলো একটি শব্দ এবং সেই শব্দে যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ক। যেমন এই যে শব্দগুলো আমরা একটু আগে পড়লাম, আকাশ মানে বোম, গগন, অন্তরিক্ষ বা বিড়াল, মার্জার ইত্যাদি, এর অর্থ বোঝাতে সেই বস্তুগুলোর দিকে নির্দেশ করা যেতে পারে। অর্থের এই ধারণাটিও গুরুত্বপূর্ণ।
সাধারণ ভাষায় প্রতিটি শব্দের নির্দেশন নাও থাকতে পারে, যেমন কোনো, এবং, অতএব এই শব্দগুলোর নির্দিষ্ট অর্থ থাকলেও নির্দেশন নেই, মানে কোনো কিছুকে নির্দেশ করা হয় না। শব্দার্থকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা যায়। এক হচ্ছে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। এটি মূলত হচ্ছে এই বিভাগের আলোচ্য বিষয় সময়ের সাথে ভাষার অর্থের পরিবর্তন আলোচনা। 2, শব্দভিত্তিক শব্দার্থ, তার মানে স্বতন্ত্র শব্দগুলির অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অপর শব্দের অর্থভিত্তিক সম্পর্ক নির্ণয় করা। এবং 3 নম্বর হচ্ছে প্রয়োগ তত্ত্ব, অর্থাৎ ভাষার অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাব আলোচনা। তাহলে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব যা সময়ের সাথে ভাষার অর্থের পরিবর্তন নিয়ে আলোচনা করে। শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব, যেটি শব্দের অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অপর শব্দের অর্থভিত্তিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। প্রয়োগ তত্ত্ব অর্থাৎ ভাষার অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাব আলোচনা করে, কোন প্রসঙ্গে শব্দের অর্থটি ব্যবহার করা হচ্ছে সেটি নিয়ে আলোচনা করে, সেটি হচ্ছে প্রয়োগ তত্ত্ব। তাহলে শব্দার্থের দুটি ভাগ, এক হচ্ছে সাধারণ অর্থ, আরেকটি নির্দেশন। শব্দার্থকে বিভিন্নভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের মাধ্যমে, শব্দভিত্তিক শব্দার্থের মাধ্যমে, প্রয়োগ তত্ত্বের মাধ্যমে। এবার আমরা জানব শব্দের উপাদানমূলক তত্ত্ব কাকে বলে। শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব হচ্ছে শব্দার্থকে ভেঙে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকে বিশ্লেষণ করলে সেই শব্দের একটি পরিষ্কার ধারণা এবং অন্যান্য শব্দের সঙ্গে তার সম্পর্কের যথাযথ রূপ পাওয়া যায়। এই ধারণার পরিপ্রেক্ষিতে শব্দ কিছু উপাদানের সমষ্টি। উপাদানমূলক তত্ত্ব অনুযায়ী শব্দের অর্থ নিয়ে আলোচনা করতে গেলে শব্দের অর্থকে ভেঙে এই ক্ষুদ্র অর্থ উপাদানগুলিকে বার করতে হবে। উপাদানগুলির সাহায্যে আমরা শব্দগুলিকে কিছু স্বাভাবিক শ্রেণীতে ভাগ করতে পারি। যেমন বৃষ, মোরগ। আমরা বুঝতে পারি এই দুটি শব্দের মধ্যে একটি সাধারণ উপাদান আছে, সেটি হচ্ছে এই দুটি পুরুষ জাতীয়। গাভী, মুরগি এ দুটি নারী জাতীয়। বাছুর, মোরগছানা এ দুটি শিশু জাতীয়। তাহলে এই উপাদানগুলির সমষ্টি শব্দের অর্থ সৃষ্টি করে। তাহলে শব্দার্থে উপাদানমূলক তত্ত্ব বলতে কি, শব্দকে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে আমরা ভেঙে বিশ্লেষণ করলে সেই শব্দের মধ্যে থেকে কিছু উপাদান আমরা পাই, সেই উপাদানের উপর নির্ভর করে তার অর্থ। সেই উপাদান অনুযায়ী তাদের কিছু স্বাভাবিক শ্রেণীতে আমরা ভাগ করতে পারি, যেমন এখানে করা রয়েছে। তাই এইভাবে আমরা শব্দের উপাদানমূলক তত্ত্বের তত্ত্ব অনুসারে সেই উপাদানগুলির উপর ভিত্তি করে শব্দের অর্থকে সৃষ্টি করতে পারি। আরেকটু যদি বিস্তারিতভাবে আলোচনা করি যে পুরুষ এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কতগুলি উপাদান পাই, কীরকম? এক তো এটি মানব জাতীয়, পুরুষ বলতে সে প্রাপ্তবয়স্ক। যদি আরও বলতে যাই পুরুষ জাতীয়, পুং জাতীয়। এবার নারী বলতে সেও মানব জাতীয়, সেও প্রাপ্তবয়স্ক, কিন্তু সেটা মাইনাস পুরুষ জাতীয়, মানে পুরুষ জাতীয় নয়। শিশুও মানব জাতীয় কিন্তু প্রাপ্তবয়স্ক নয়, সে তাই জন্য সে পুরুষ জাতীয় হতে পারে, নারী জাতীয় হতে পারে, সেই ব্যাপারটিকে বাদ দেওয়া হয়েছে। তাই মাইনাস প্রাপ্তবয়স্ক বা বিয়োগ দিয়ে প্রাপ্তবয়স্ক। তার মানে সে মানব জাতীয়, প্রাপ্তবয়স্ক নয় মানেই অপ্রাপ্তবয়স্ক, তবে তাকে শিশু বলা যায়। এই তত্ত্বের মাধ্যমে শব্দের সমষ্টি সহজেই অর্থের ভিত্তিতে আমরা শ্রেণীভুক্ত করতে পারি। তাহলে শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব শব্দার্থকে ভেঙে যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদান পাই সেই অনুযায়ী অর্থ নির্ধারিত হয়। এবারে আমরা আলোচনা করব সত্য সাপেক্ষ তত্ত্ব। সত্য মানে ট্রুথ। শব্দার্থের আলোচনায় প্রায়শই প্রশ্ন ওঠে যে বাক্যের অর্থকে কিভাবে বিশ্লেষণ করা হবে। এক্ষেত্রে আমরা দুটো বাক্য দেখি, বাঘ ছাগল নিয়ে গেছে, আর 2 হচ্ছে ছাগল বাঘ নিয়ে গেছে। শুনতে হাসি পেলেও কিন্তু দেখো যে বাক্য দুটিতে শব্দগুলো কিন্তু অভিন্ন রয়ে গেছে। যে শব্দ নিয়ে প্রথম বাক্যটি গঠিত হয়েছে সেই শব্দ নিয়ে কিন্তু দ্বিতীয় বাক্যটি গঠিত হয়েছে। শুধুমাত্র তাদের বিন্যাস এবং ব্যাকরণ আলাদা হওয়ার জন্য বাক্য দুটির বিভিন্ন নিজস্ব অর্থ তৈরি হচ্ছে।
বাক্যের অর্থকে কিভাবে বিশ্লেষণ করা উচিত তা নিয়ে বিভিন্ন মতের মধ্যে একটি মত হলো সত্য সাপেক্ষ তত্ত্ব। সত্য সাপেক্ষ তত্ত্বের বিষয় কি? মূল বিষয় হলো যে এই যে সাধারণ ভাষার অর্থকে তার সত্যতায় পরিবর্তিত করা। যেমন দেখো, এটা আমাদের কাছে জটিল মনে হলো, একটু উদাহরণ দিয়ে যদি বলি তাহলে সহজ হবে। যেমন কোনো বাক্যের অর্থ হলো সত্য অথবা মিথ্যা। যেমন আকাশ আজ মেঘলা, এই বাক্যটি অর্থ সত্য না মিথ্যা সেটা নির্ধারিত করে সেই দিনের ঘটনা প্রবাহের ওপর। যদি সেদিন সত্যিই মেঘলা আকাশ থাকে তাহলে ওই বাক্যের সত্য মূল্য টি বা ট্রুথ, নতুবা তার সত্য মূল্য এফ বা ফলস। বলা বাহুল্য, অর্থ বা মানে সাধারণত যে অর্থে ব্যবহার করা হয় তার থেকে সত্য সাপেক্ষ তত্ত্বের অর্থের ধারণা এবং সংজ্ঞা সম্পূর্ণ অর্থ। তার মানে যেভাবে বাক্যের অর্থ বোঝানো হয় তার থেকে এই তত্ত্বের আলোচনার বিষয়টি আলাদা, কারণ এটি সত্যের ওপর নির্ভর করে, আর সেই সত্য সেই প্রাসঙ্গিকতার ওপরে নির্ভর করে, সেদিনের প্রসঙ্গক্রম বা ঘটনাক্রমের ওপর নির্ভর করে। এবার আমরা আসি বিষয়মূলক তত্ত্বে। বিষয়মূলক তত্ত্বের মূল বক্তব্য ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গ বা পরিপ্রেক্ষিতের তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ। বিষয়মূলক তত্ত্বে মনে করা হয় শব্দের বিশ্লেষণ কেবলমাত্র একটি শব্দের উপর নির্ভর করে গড়ে তোলাই যথেষ্ট নয়। এই বিশ্লেষণ যথার্থভাবে গড়ে তুলতে হলে কোন প্রসঙ্গে কোন পরিপ্রেক্ষিতে সেই শব্দের ব্যবহার করা হচ্ছে তার আলোচনাকেও শব্দার্থের আলোচনায় আনতে হবে। এই প্রসঙ্গের বা পরিপ্রেক্ষিতের মধ্যে ভাষাগত এবং অভাষাগত প্রসঙ্গ দুই অন্তর্গত। মানে কোন প্রসঙ্গে ভাষাটি ব্যবহার করা হচ্ছে বা কোন ঘটনাক্রমটা কিন্তু অভাষাগত প্রসঙ্গ। যেমন এই নিচের শব্দগুলোতে মাথা শব্দটি বারবার ব্যবহৃত হতে দেখি। তোমার মাথায় টুপি নেই কেন? তোমার মাথা, খ্যাতিতে তোমার মাথা ঘুরে গেছে, শুধু মুখস্থ করো না, তোমার মাথা খাটাও, কথা শোনো, মাথা খাও, রোদ্দুরে যেও না, পটলবাবু এ গাঁয়ের মাথা, পিসির মাথা ধরেছে। এই সমস্ত বাক্যের মধ্যেই কিন্তু আমরা দেখি যে এই সমস্ত বাক্যগুলোর মধ্যেই আমরা দেখতে পাই যে মাথা শব্দটি ব্যবহৃত হয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে। এগুলো শব্দের প্রসঙ্গ ওপর নির্ভর করছে, পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করছে কোন প্রসঙ্গে এই সব বাক্যগুলি ব্যবহৃত হচ্ছে। একই শব্দ যখন আলাদা আলাদা কথা প্রসঙ্গে বারবার ব্যবহৃত হচ্ছে তখন তার অর্থ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে বিষয়মূলক তত্ত্বে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। এবার আসবো আমরা শব্দের সমার্থকতা সম্পর্কে। সমার্থক শব্দ আমরা সকলেই শুনেছি। সমার্থক শব্দ কি বা শব্দের সমার্থকতা আসলে কি সেটি আমরা একটু আলোচনা করব। সমার্থকতা শব্দটি অর্থের অভিন্নতা অর্থে বোঝানো হয়েছে। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে শব্দগুলিকে সমার্থক বলা হয়। অভিধানে শব্দগুলি সমার্থকতার ভিত্তিতে নির্বাচিত হয়। এখানে এক শব্দ অপর শব্দের সমার্থক, যেমন ঘোড়া, অশ্ব, ঘোটক, মা, জননী, মাতা, পর্বত, শৈলগিরি ইত্যাদি কতগুলি সমার্থক শব্দ দেওয়া আছে। এক্ষেত্রে মনে রাখা দরকার দুটি শব্দের অর্থ কখনো সম্পূর্ণ এক হয় না। এই উদাহরণগুলোর মধ্যে দেখো, একটি শব্দ আরেকটির অনুরূপ কিন্তু হুবহু এক বলা যেতে পারে না। বাঁ দিকের স্তম্ভগুলো চলিত কথা আর ডান দিকের যে স্তম্ভগুলো সেগুলো কিন্তু অনেকখানি কাব্যিক বা আনুষ্ঠানিক ভাষা। তাই এই শব্দগুলো ঘোড়া, মা, ঝগড়া, চোখ এগুলো যেভাবে আমরা বাক্যে ব্যবহার করব, অশ্বঘোটক, জননী মাতা, দ্বন্দ্ববিরোধ, চক্ষু নয়ন, এগুলো কিন্তু আমরা সেই ধরনের বাক্যে প্রয়োগ করতে পারবো না। অনেক সময় দেখা যায় সমার্থক শব্দগুলি আলাদা উপভাষার অংশ, যেমন নৌকা, নাও, কুড়ি, বিষ, জল, পানি ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস অর্থের শব্দগুলি সব প্রসঙ্গে সমার্থক নয়। এক্ষেত্রে অপূর্ব শব্দটিকে গ্রহণ করা চলে। অপূর্ব শব্দের সমার্থক হিসেবে আমরা পাই অদ্ভুত, আশ্চর্য, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর ইত্যাদি। কিন্তু নিচের একই বাক্যে এর ব্যবহার দেখলে বোঝা যায় যে তা সমার্থক বাক্য তৈরি করছে না। তার মানে অপূর্ব শব্দের যা সমার্থক তা হুবহু এক নয়। যেমন এ তো অপূর্ব ব্যাপার, এ তো আশ্চর্য ব্যাপার, এ তো অদ্ভুত ব্যাপার, তিনটে বাক্য কি একেবারে সমার্থক আমরা বলতে পারি? তা নয়। এবার আসি আমরা বিপরীতার্থকতার বিষয়ে। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে বিপরীতার্থক শব্দ বলে। বাংলায় অনেক সময় নেতিবাচক উপসর্গ যোগ করে বিপরীতার্থক শব্দ সৃষ্টি করা যায়। নেতিবাচক মানে নেগেটিভ, আবশ্যক, অনাবশ্যক, বৃষ্টি, অনাবৃষ্টি,
কারণ অকারণ, অভিজ্ঞ অনভিজ্ঞ, আর্য অনার্য, শান্তি অশান্তি, ইচ্ছুক অনিচ্ছুক। তাহলে প্রথমটির সঙ্গে একটা নেতিবাচক উপসর্গ যোগ করে বিপরীত শব্দ তৈরি করা হলো। আবার অনেক ক্ষেত্রে একটি শব্দের শুরুতে ইতিবাচক এবং তার বিপরীত শব্দের শুরুতে নেতিবাচক উপসর্গ বসে বিপরীত শব্দ তৈরি করে বা বৈপরীত্য তৈরি করে। যেমন সক্ষম অক্ষম, প্রথম বাক্যে একটা ইতিবাচক উপসর্গ, দ্বিতীয় বাক্যে একটা নেতিবাচক উপসর্গ। এই ধরনের বাক্যে কিন্তু প্রথম শব্দটিতে কোনো রকম ইতিবাচক উপসর্গ ছিল না, কিন্তু এগুলোতে রয়েছে। সকর্ম ককর্মক, সচল অচল, এরকম। আবার স্বতন্ত্র বিপরীত শব্দের মাধ্যমেই বৈপরীত্য তৈরি হয়, মানে মূল শব্দ এবং বিপরীত শব্দ সম্পূর্ণ আলাদা। অগ্রজ অনুজ, অতীত ভবিষ্যৎ, আর্দ্র শুষ্ক, দুরন্ত শান্ত ইত্যাদি। তাহলে আমরা বিপরীতার্থকতা শব্দের এটাও আলোচনা করব। এবারে আমরা করব শব্দের ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি। এক্ষেত্রে একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। একটি শব্দের অর্থ ব্যাপকতর হয় যখন তার মধ্যে অন্য বা একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকে। যেমন দেখো, আসবাবপত্রের মধ্যে টেবিল, চেয়ার, খাট, আলমারি ইত্যাদি সব কিছুই। অথচ টেবিল, চেয়ার, খাট, আলমারির অর্থেই আসবাবপত্র এটা বোঝায় না, কিন্তু এগুলোকে ব্যাপকতর অর্থের ক্ষেত্রে আসবাবপত্র হিসেবেই আমরা গ্রহণ করতে পারি। রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, প্রত্যেকটি রং তার অর্থ আলাদা, তার চিহ্ন আলাদা, কিন্তু এগুলোকে ব্যাপকতর অর্থে আমরা রং বলে গ্রহণ করি। ঠিক তেমনি গোলাপ, জুঁই, পদ্ম, টগর, জবা এগুলি সবই ফুল অর্থে আমরা গ্রহণ করতে পারি। তাহলে ব্যাপকতর অর্থ বা অর্থান্তর্ভুক্তির মাধ্যমে আমরা এই শব্দগুলোকে শ্রেণীভুক্ত করতে পেরেছি। এবারে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে থিসেরাস। শব্দার্থের এই বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসেরাস। থিসেরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। সংস্কৃত ভাষায় লিখিত অমর কোষ এর উদাহরণ। 1805 সালে পিটার মার্ক রজেট এই ধরনের অভিধান রচনা করলেন। 1852 সালে সেটি প্রকাশিত হলো। এই রজেটের এই থিসেরাসই প্রথম আধুনিক থিসেরাস। থিসেরাস অভিধানের মতো শব্দের অর্থ বলেই শুধুমাত্র ক্ষান্ত হয় না, শব্দগুলোকে বর্ণনাক্রমিকভাবে সাজানো থাকে না। থিসেরাস এমন একটি রেফারেন্স বই যেখানে কাছাকাছি শব্দের অর্থের শব্দগুলি সমার্থক হতে পারে, বিপরীতার্থক হতে পারে, একটি গুচ্ছের মধ্যে থাকে। যেমন অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা ইত্যাদি শব্দগুলি চলে আসবে সব ফ্রুটস গুচ্ছের মধ্যে। তাহলে সহজ হবে শব্দের অর্থ খোঁজা। তাহলে থিসেরাস হলো এমন একটি অভিধান যেখানে শব্দকে একটি শ্রেণীর মধ্যে, গুচ্ছের মধ্যে সেটিকে প্রকাশ করা হয়। এই ধরনের অভিধান বা এই ধরনের থিসেরাসের প্রথম উৎপত্তি করেছিলেন বা প্রথম ব্যবহার করেছিলেন পিটার মার্ক রজেট। তিনি লিখেছিলেন এবং সেটি 1805 সালে। 1852 সালে সেটি প্রকাশিত হয়। রজেটের থিসেরাসই প্রথম আধুনিক থিসেরাস। আর থিসেরাসের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগর। সংস্কৃত ভাষায় লিখিত অমর কোষ যদিও এই থিসেরাস হিসেবে লিখিত নয়, তবে এটিকেও আমরা থিসেরাসেরই একটি অংশ বা প্রকাশ হিসেবে দেখতে পারি। এবারে আমরা আলোচনা করব প্রয়োগতত্ত্ব নিয়ে, শব্দার্থের প্রয়োগতত্ত্ব। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষা ব্যবহারে ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় প্রয়োগতত্ত্বে। কেবলমাত্র ভাষাই নয়, আনুষঙ্গিক আরও কিছু বচনের অর্থ নির্মাণে সাহায্য করে প্রয়োগতত্ত্ব। বচনের শ্রোতা সেই অনুষঙ্গের সাহায্যে বচনের অর্থ আত্মস্থ করে। যেমন একটি বাক্য আমরা এখানে দেখি, আমি তোমাকে যেতে বলেছি, তোমাকে নয়। উপরের উক্তিটিতে বক্তা একজনকে যেতে বলেছেন এবং অপরজনকে থাকতে বলছেন, কিন্তু কাকে কোনটা বলছেন তা ভাষা ছাড়া অন্য কোনো দৃষ্টিগোচর ইঙ্গিত যেমন অঙ্গুলি নির্দেশন বা ইশারা ইত্যাদি সাহায্য ছাড়া বোঝা অসম্ভব। শুধুমাত্র ভাষার অর্থ দিয়ে বোঝা অসম্ভব। অতএব কেবলমাত্র ভাষার বিশ্লেষণের মাধ্যমে উক্তিটির অর্থ বোঝা সম্ভব নয়।
আরও দুটো বাক্য দেখি। কটা বাজে? রবি তো বাড়ি এসে গেছে। উপরোক্ত কথোপকথনে প্রশ্নের সাথে উত্তরের আপাত কোনো যোগাযোগ নেই, আমরা বুঝতে পারছি, কিন্তু কেবল ভাষা এবং প্রশ্ন দেখলে হবে না। এক্ষেত্রে কথোপকথনে সাধারণত বক্তা শ্রোতা কিছু সাধারণ বিষয় এখানে অবগত আছেন, মানে রবির বাড়ি ফেরার সময়টা তিনি জানেন, শ্রোতা জানেন, তাই জন্য বক্তার এই রকম কথাবার্তা বা বক্তা শ্রোতার মধ্যেকার এই কথোপকথন অবান্তর হয়ে যায় না। তাহলে বক্তা এবং শ্রোতা কিছু সাধারণ অনুষঙ্গ জানেন, সেই জন্য এই ধরনের কথোপকথন তাদের মধ্যে হচ্ছে। তাহলে অনুষঙ্গ বা প্রসঙ্গ এটা কিন্তু প্রয়োগতত্ত্বের অন্যতম বিষয়। সত্য সাপেক্ষ তত্ত্বের সঙ্গে প্রয়োগতত্ত্বের পার্থক্য এই যে প্রয়োগতত্ত্বের ভাষা সেই উদাহরণগুলি তুলে ধরে যা সত্য সাপেক্ষ তত্ত্ব দ্বারা বিশ্লেষণ করা যায় না। তাহলে প্রয়োগতত্ত্ব কিন্তু আমাদের একটা আলোচ্য বিষয়। এবার আমরা আসবো শব্দার্থ তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, শব্দার্থ পরিবর্তনের স্বরূপ। সময়ের সাথে সাথে প্রতিটি বিভাগ যেমন পরিবর্তিত হয়, শব্দার্থও এর বাইরে নেই। শব্দ সময়ের সাথে সাথে বিভিন্ন অর্থ প্রকাশ করে, আবার একই অর্থ বিভিন্ন আলাদা আলাদা শব্দের মাধ্যমে ব্যক্ত হতে পারে। শব্দার্থের এই পরিবর্তনকে সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি: শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ ও শব্দার্থের রূপান্তর। প্রথমেই আমরা আলোচনা করব শব্দার্থের প্রসার। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো শব্দের পূর্বেকার অর্থ যদি সেই অর্থ ছাড়াও নতুন কোনো অর্থ সমষ্টি তার সাথে যোগ হয়, তাহলে তাকে অর্থের প্রসার বলে। যেমন কালি, আগে অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, কিন্তু এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে লাল, নীল, সবুজ নানা রঙের কালিকেই এখানে বোঝানো হয়, তাহলে এর অর্থের প্রসার ঘটল। আগে ছিল কুমোর শব্দের অর্থ কুম্ভকার শব্দ থেকে এসেছে বলে যিনি কুম্ভ বা কলসি তৈরি করেন, কিন্তু এখন কুমোর শুধু কলসি নয়, মাটির যে কোনো জিনিস তৈরি করেন। গাং শব্দের উৎপত্তি গঙ্গা, আগে কিন্তু যে কোনো নদীকে আগে কিন্তু গঙ্গা, কিন্তু এর অর্থ প্রসার হওয়াতে এখন যে কোনো নদীকে বোঝানো হয়। তাহলে কালী, কুমোর, গাং এই তিনটি শব্দই কিন্তু শব্দার্থের প্রসার ক্ষেত্রে শব্দার্থের প্রসার ঘটেছে। এবার আমরা আসি শব্দার্থের সংকোচ। ঠিক তার বিপরীত, আগে হয়তো বৃহত্তর অর্থে প্রকাশিত হতো, কিন্তু এখন সংক্ষিপ্ত, তার মধ্যে যে কোনো একটি অর্থই প্রধান হয়ে উঠেছে। যেমন অন্ন, আগে শব্দ ছিল খাদ্য, মানে যে কোনো খাদ্য, এখন কিন্তু ভাত, তার মধ্যে থেকে একটি খাদ্য, এক প্রকার খাদ্য, সেটাই অর্থ হয়ে দাঁড়িয়েছে। আগে যে অর্থ ছিল বিভিন্ন যে কোনো খাদ্য, তার থেকে মিষ্টান্ন শব্দটির উৎপত্তি হয়েছে। আগে মৃগ শব্দের অর্থ ছিল বন্য জন্তু, যেমন শাখা মৃগ শব্দের অর্থ বানর, কিন্তু এখন মৃগ শব্দের অর্থ হচ্ছে হরিণ। তাহলে মৃগ, অন্ন এগুলোর ক্ষেত্রে আগে বৃহত্তর অর্থ ব্যবহৃত হতো, এখন সংকুচিত অর্থ ব্যবহৃত হচ্ছে, তাই এখানে শব্দার্থের সংকোচ ঘটেছে। শব্দার্থের রূপান্তর, অনেক সময় শব্দের অর্থ এমনভাবে পরিবর্তিত হয় যে আদিতে যে অর্থ ছিল বর্তমান অর্থের সঙ্গে তার কোনো যোগসূত্র পাওয়া যায় না। তার একটি অর্থ হচ্ছে তার একটি উদাহরণ হচ্ছে গবেষণা। আগে অর্থ ছিল গরু খোঁজা, আর এখন হচ্ছে কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ। আরেকটি শব্দ বলি সহসা, আগে অর্থ ছিল সবলে, এখন হয়ে গেছে হঠাৎ। গোষ্ঠী শব্দের আদি অর্থ ছিল গবাদি পশু থাকার জায়গা, এখন বর্তমান অর্থ হচ্ছে সমূহ। আগে ছিল একটি শব্দ ভাত, আগে অর্থ ছিল প্রাপ্য, আর এখন হচ্ছে খাদ্যদ্রব্য। তাহলে এই শব্দগুলোর ক্ষেত্রে গবেষণা, গোষ্ঠী বা ভাত এগুলোর ক্ষেত্রে আমরা দেখছি শব্দার্থের রূপান্তর ঘটছে। তাহলে এভাবে আমরা শব্দার্থের শব্দার্থ পরিবর্তনের ধারাগুলো আলোচনা করব। এবারে আমরা শিখব প্রুফ সংশোধনের কৌশল বা প্রুফ সংশোধন কিভাবে করতে হয় সেটি আমরা আলোচনা করব। প্রুফ সংশোধনের কৌশল, কতগুলো চিহ্ন আমরা প্রথমে শিখে নেব। এই যে চিহ্নটি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই চিহ্নটিকে আমরা বলতে পারি জুড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। একটু ভালো করে দেখো যে এই চিহ্নটি জুড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কখনো কোনো শব্দের স্থানান্তরের প্রয়োজন হলে টিআরএস, ট্রান্সফার এরকম বলি। কখনো বাঁকা অক্ষর বসাতে হলে ইটাল বা ইটালিক এরকম লিখি। কাটা হরফ ঠিক রাখো এরকম এসটি। নতুন প্যারাগ্রাফ
আরম্ভ করার ক্ষেত্রে এনপি, মোটা অক্ষর বা বোল্ড দিতে হলে F2, এক লাইনে সাজানোর জন্য হয়তো লাইনটি আলাদা হয়ে গেছে কিন্তু একই লাইনে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে রান অন। কোনো অংশটিকে বাদ দিতে গেলে ডি বা ডিলিট। প্রুফে বাদ গেছে কপি দেখে ঠিক করার নির্দেশ করার ক্ষেত্রে সি কপি। প্রয়োজনীয় ফাঁক রাখার জন্য, এটা যেমন জুড়ে দেওয়ার জন্য, আবার হয়তো জুড়ে গেছে ফাঁক রাখার জন্য এই রকম একটা হ্যাশের মতো চিহ্ন আমরা ব্যবহার করি। উদ্ধৃতি চিহ্ন বসানোর জন্য এরকম করে, যদি ওপরে হয় কমাটা, যদি ওপরে, এটা উদ্ধৃতি চিহ্নের কমা, তাই ওপরে কমা বসানো মানে নিচে, কমা তো লাইনের নিচে বসে, নিচের দিকে বসে, তাই জন্য এটার নিচে, এটা নিচে মানে কমা, ওপরে যদি কমাটা হয় তার মানে উদ্ধৃতির কমা। দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, ফাঁক কমানোর ক্ষেত্রে ইকিউ তারপর হ্যাশ। ফাঁক, এটা হচ্ছে ফাঁক সমান রাখার ক্ষেত্রে, ধরো যে গ্যাপিংগুলো রয়েছে এটা আনইভেন হয়ে গেছে, অসমান হয়ে গেছে, সেক্ষেত্রে ইকুয়াল গ্যাপ, এইটা তো গ্যাপের চিহ্ন, প্রয়োজনীয় ফাঁক রাখার চিহ্ন, এখানেই আমরা দেখেছি ফাঁক রাখার চিহ্ন, তাহলে ইকিউ মানে ইকুয়াল গ্যাপ, ফাঁক সমান রাখার ক্ষেত্রে। যত অনেক বেশি ফাঁক হয়ে গেছে, সেটা অতটা ফাঁকের দরকার নেই, তাহলে সেক্ষেত্রে লেস গ্যাপ, এই চিহ্নটাকে গ্যাপ আমরা ধরছি। কোনো অক্ষর নিচে বসলে এই রকমভাবে চিহ্ন দিয়ে নিচে মানে বফলা, এটাকে আমরা বলছি লুব্ধক, যেমন হচ্ছে লুব্ধক বা সম্বল, এটা হচ্ছে বটা নিচে বসবে, তাহলে এই রকম চিহ্ন আমাদের বসাতে হবে। যদি বটা উপরে আসে, যেমন স্তব্ধ, এখানে বটা উপরে হয়তো বাদ গেছে, তখন এই চিহ্নটা আসবে। ঠিক যেরকম কমার ক্ষেত্রে আমরা লিখেছি, তেমনি এই রকমও লিখেছি। সেরকম যুক্তাক্ষরের ক্ষেত্রে যেটা যদি কোনো একটা বাদ যায়, তাহলে ওপরে বা নিচে এইভাবে দেখে আমাদের চিহ্ন বা শব্দ বর্ণটা আমাদের লিখতে হবে। যেমন হরফটাকে গাঢ় করতে যেমন আমরা F2 বলেছি বোল্ড লিখতে গেলে, যদি বোল্ডে লেখা থাকে অথচ আমাদের সরু হরফের প্রয়োজন, তখন F1। যদি টাইপ বড় করার প্রয়োজন হয় তাহলে পিটি আপ। যদি টাইপ ছোট করার প্রয়োজন হয় তাহলে পিটি ডাউন। লাইন সমান রাখতে এরকম প্যারালাল দুটো সাইন। শব্দ জড়িয়ে গেলে ঠিক করার জন্য এরকম দুটো ক্রস। ইংরেজিতে ক্যাপিটাল লেটার করার জন্য ক্যাপস। এবার আমরা জ্যোতি চিহ্ন কীভাবে লিখব বা দাড়ি কমার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব সেটি একটু দেখে নিই। যথাস্থানে পূর্ণচ্ছেদ বসাতে এই রকম, কমা চিহ্ন বসাতে এই সব এই চিহ্নগুলো কিন্তু করবেন, এটা হচ্ছে যথাস্থানে বোঝাতে এই রকম দেখাচ্ছে, এই চিহ্নগুলো কিন্তু নয়, শুধু এই চিহ্নগুলো। কমা বসাতে, কোলন চিহ্ন বসাতে, সেমিকোলন, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন, অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমা বসাতে ওপরে, একক উদ্ধৃতি চিহ্ন বসাতে এরকম অর, এরকম বসানো যেতে পারে, এরকমও বসানো যেতে পারে অর, মানে এটা হচ্ছে শুরুতে, এটা হচ্ছে শেষে। উজ্জ্ব রাখার চিহ্ন এরকম ডট ডট। স্ট্রোক চিহ্ন বসাতে গেলে স্ল্যাশ। প্রথম বন্ধনী বসাতে গেলে এই রকম চিহ্ন, প্রথম বন্ধনী স্ল্যাশ অর। হাইফেন বসাতে গেলে এরকম ছোট্ট একটা হাইফেন, এবং সবটার আগে এই রকম একটি চিহ্ন আমাদের বসিয়ে নিতে হবে লাইনের পাশে। এ তো আমরা গেল যে তোমাদের চিহ্নগুলো চেনানোর আমরা চেষ্টা করলাম। এবারে কিভাবে প্রুফ সংশোধন করতে হবে তার দুটি নমুনা আমি একটু দেখাই। দেখো, এখানে কয়েকটি কবিতার লাইন আমি নিয়েছি। দেশ, জসিমউদ্দিন। ক্ষেতের পরে ক্ষেত চলেছে, এখানে আছে, আছে, সেটা কিন্তু ভুল, সেই জায়গায় আমি আমি অংশটা কেটেছি। তারপর এই অংশটা আমি কেটেছি, কেটে এরই পাশে আমি লিখেছি এই রকম চিহ্ন দিয়ে ছ। পরের লাইনে সবুজ হাওয়ায় দুলছে ওকার, কালো মাথার কেশ। ও আর কার জুড়ে গেছে, এইটা গ্যাপ রাখার প্রয়োজন, তাই ও আর ক এর মাঝখানে আমি এরকম একটা কাটা চিহ্ন দিয়েছি। আমি তার পাশে এই রকম চিহ্ন দিয়ে গ্যাপ সাইন দিয়েছি হ্যাশের মতো। পরের লাইন, সেই দেশেতে গয়না পরায় প্রজাপতির ঝাঁক, ঝাঁকে ঝয়ে কোনো চন্দ্রবিন্দু নেই, তাই এটাকে আমি কেটে দিয়েছি, কেটে আমি লিখেছি ঝয় চন্দ্রবিন্দু আকার। চঞ্চুতে জল ছিটায় সেথা কালো কালো কাক, এই লাইনে কোনো ভুল নেই,
সাদা দাসা বক কোনেরা রচে সেথায় মালা। সাদা আছে, এটাও সাদাই হবে, দাসাটা ভুল আছে, তাই এই জায়গাটা কেটে দিয়ে আমি আবার তার পাশে সাদা এই শব্দটি লিখেছি। শরৎকালের শিশির সেথায় জ্বালায় মানিক আলো, কিন্তু এখানে আলো না হয়ে হওয়া উচিত আলা, মালার সাথে মিল করে আলা। তাই এখানে লয় ওকারটা কেটে আমি এর পাশে যেহেতু জায়গা নেই নিচে লিখেছি, তোমরা পাশে জায়গা থাকলে পাশেই লিখবে লয় আকার, লয় ওকার নয়, কেটে দিয়েছি, কেটে এই চিহ্ন দিয়ে লিখেছি লয় আকার, মানে লাইনের পাশেই এই চিহ্নটা হবে। লয় আকার লিখে এই পাশে চিহ্ন লিখবে না, আগে চিহ্ন তারপর লয় আকার। এখানেও দেখো আগে চিহ্ন তারপর ঝয় চন্দ্রবিন্দু আকার, এখানেও লাইনের পাশে চিহ্নটা দিয়ে এই পাশে লিখেছি। যেহেতু এটা বাম দিকে লিখেছি, ডান দিকে লিখেছি, তাই জন্য ওটা ডান দিকে আমি লিখেছি, আগে চিহ্ন দিয়েছি তারপরে আমি কারেকশনটা করেছি। একটু আগে যেটা আমরা দেখলাম আগেরটা, সেটা কিন্তু আমরা দেখেছি একটি কবিতার লাইন কয়েকটি। এবার আমরা দেখব কতগুলো গদ্যের লাইন। বর্ষায় দুর্গতি, বর্ষা নেমেছে, এরপরে দাঁড়ি হবে, তাই এখানে একটা স্ল্যাশ দিয়ে এই পাশে চিহ্ন দিয়ে লিখছি প্রথম দাঁড়ি। গরমি আর নেই, এখানেও দাঁড়ি হবে, এখানে স্ল্যাশ দিয়ে সেকেন্ড দাঁড়ি দিয়ে আবার এই চিহ্ন দিলাম। দেখা যাচ্ছে মেঘের গর্জন, দেখা যাচ্ছে না, এটা ভুল লেখা, শোনা, তাই এটা কেটে দিয়ে লিখলাম শোনা। তাহলে হবে শোনা যাচ্ছে মেঘের গর্জন, আর শোনা যাচ্ছে বিদ্যুতের চমকানি, উল্টোটা হয়ে গেছে, তাই এটা কেটে দিয়ে লিখলাম দেখা। এইবারে দেখো বিদ্যুতের চমকানি, নদীতে এসেছে বান, এটা হওয়া উচিত বান এসেছে, এই শব্দটা আগে যাবে, তাই এই রকম একটা চিহ্ন আমি দিলাম, দিয়ে লিখলাম এই পাশে টিআরএস মানে ট্রান্সফার, এইটা এইদিকে যাবে, আর এই দিক দিয়েও যদি ধরি এটা যাবে এইদিকে। ঠিক তার পরের লাইনে আমাদের বাড়ির জল উঠোনে উঠেছে, না উঠোনে জল উঠেছে, এটাকেও এই রকম চিহ্ন দিয়ে টিআরএস। বেচারা গরুগুলির বড় দুঃসময়, এক হাঁটু, ঠ আছে ভুল, ট হবে, তাই এটা কেটে দিয়ে এখানে পাশে টয় রস্যু লিখেছি। এবার দেখো পাঁকে দাঁড়িয়ে আছে, চাষিদের কাজকর্ম বন্ধ, এখানে গ্যাপ আছে, কাজ আলাদা লিখেছে, কর্ম কিন্তু এটা একই শব্দ, তাই এখানে হবে এই রকম চিহ্ন, এই চিহ্নটাকে আমরা বলছি জুড়ে দাও। প্রথম যে চিহ্ন আমরা করেছি সেটা হচ্ছে জুড়ে দাও, তাহলে এই কাজকর্মটাকে একসাথে জুড়ে দিতে হবে। কিন্তু তারপরেই আছে সব বন্ধ, দুটো আলাদা শব্দকে একসাথে এখানে জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে গ্যাপ হবে, তাই মাঝখানে দাগ দিয়ে এখানে গ্যাপের চিহ্ন আমরা দিয়েছি। তাহলে এভাবে তোমরা প্রুফ সংশোধন করবে। তাহলে আজকে আমরা শব্দার্থ তত্ত্বের আলোচনা এবং তার সাথে সাথে প্রুফ সংশোধন, এই দুটি বিষয় আমরা একসাথে আলোচনা করলাম। প্রজেক্টের সাথে যেখানে কৃতজ্ঞতা স্বীকার শেষ হচ্ছে, তারপরে প্রুফ সংশোধন করে তোমাদের এটা একসাথে করে জমা দিতে হয়। তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম।